আজকের আলোচ্য কবিতার নাম সনেট 64 বাই উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে বিশেষ কিছু আর বলবার নেই। উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার ইংরাজি সাহিত্যের সব থেকে ভালো নাট্যকার ছিলেন। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন ইংলিশ লিটারেচার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। তবে উইলিয়াম শেক্সপিয়ার কিছু সনেটও লিখেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারের যদি আমরা লিটারেরি কন্ট্রিবিউশন দেখি, সেটা এক কথায় ইমেন্স। সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি বিচার করি, তাহলে 37টা নাটক এবং 154টা সনেট লিখেছিলেন। এই 154টি সনেট প্রত্যেকটা এক একটা জুয়েল, প্রত্যেকটা এক একটা রত্ন। কিছু সনেট তিনি লিখেছিলেন রানী এলিজাবেথের জন্য, কিছু সনেট লিখেছিলেন তিনি তার প্রিয় ডার্ক লেডির জন্য, যেমন সনেট 130 যেটা আগের দিন পড়েছি আমরা। আর কিছু সনেট লিখেছিলেন তার একটা ছেলে বন্ধুর জন্য, মিস্টার ডাব্লিউএইচ। মিস্টার ডাব্লিউএইচ কে, এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে। তবে মোস্ট প্রবাবলি, সম্ভবত, আমরা শিওরলি জানি না, তবে মোস্ট প্রবাবলি মিস্টার ডাব্লিউএইচ হলেন উইলিয়াম হার্বার্ট। উইলিয়াম হার্বার্ট। আর্ল অফ পেমব্রোক, আর্ল মানে জমিদার, আর্ল মানে যে পেমব্রোক নামক জায়গার জমিদার ছিল, তিনি হলেন মিস্টার ডাব্লিউএইচ। ভেরি প্রবাবলি। কেন ভেরি প্রবাবলি? তার কারণ উইলিয়াম শেক্সপিয়ার নিয়েই প্রচুর কন্ট্রিবিউশন, মানে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। মানে উইলিয়াম শেক্সপিয়ার লোকটাকে অনেকে মনে করে না যে যার ছবিটা আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার, অনেকে সেইটা নিয়েও ডাউট করেন। তো দ্য ক্যারেক্টার উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার নিয়েও প্রচুর মানে কন্ট্রাডিকশন রয়েছে, প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। তো যাই হোক, আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 64 পড়ব। এই সনেট 64 কাকে ডেডিকেট করে লেখা? তার মেল ফ্রেন্ডকে লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের সাথে বহু তর্ক বিতর্কিত চরিত্র রয়েছিল, মানে সম্পর্ক রয়েছিল মিস্টার ডাব্লিউএইচ। অনেকে এটাকে হোমোসেক্সুয়াল রিলেশনশিপ বলে। মানে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে যেমন একদিকে ডার্ক লেডির সম্পর্ক ছিল, মানে মেয়েদের সাথেও যেমন বিবাহিত পার্সন ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, বাই দ্য ওয়ে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল। সো ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনে বলতে পারিস এগুলো একটা ডার্ক সাইড বলতে পারিস। আই ডোন্ট নো পিপল এটা কেমন ভাবে নেবে, ঠিক আছে। আই শুড নট বি জাজমেন্টাল অ্যাবাউট দিস, রাইট? কিন্তু এটা ছিল উইলিয়াম শেক্সপিয়ার, যে ছেলের প্রতিও ওর ভালোবাসা ছিল, বুঝতে পারলি কিনা? যে ছেলেটাকে ভালোবাসত উইলিয়াম শেক্সপিয়ার, বন্ধু ছিল, বন্ধু করতে করতে এক মাত্রাটা পারেই হয়ে গেছে, ঠিক আছে, অতি বন্ধু হয়ে গেছিল। তো সেই লোকটার নাম হচ্ছে মিস্টার ডাব্লিউএইচ। এই যে সনেট 64, তার জন্যই লেখা। কার জন্য লেখা তাহলে? সনেট নাম্বার 64, এইটা আজকের আলোচ্য বিষয়। কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন। এবং প্রথম লাইনটাকে টাইটেল হিসাবে কনসিডার করব, যেহেতু কোনো টাইটেল নেই। কোনো কবি যদি কবিতার নির্দিষ্ট টাইটেল না দিয়ে থাকেন, কোনো কবি যদি কবিতার নির্দিষ্ট টাইটেল না দিয়ে থাকেন, তাহলে সেই কবিতার প্রথম লাইনকে টাইটেল হিসেবে কনসিডার করা হয়। বোঝা গেছে? কোনো কবি যদি কবিতার টাইটেল না দিয়েছেন কোনো কারণবশত, তাহলে প্রথম লাইনটাকে টাইটেল হিসাবে কনসিডার করা হয়। বুঝতে পারলে কিনা? তাছাড়া যদি নাম্বার দিয়েছেন কবিতার, সেই নাম্বার ধরে বলা যেতে পারে। তো এখানে নাম্বার দিয়েছেন সনেট 64। অনেকে সনেট 64 বলেন, আবার অনেকে প্রথম লাইনটা ধরেও বলে থাকেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার যদি টাইপ বলি পরিষ্কারভাবে, এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। এটা একটা মানে সনেট ইংরাজি সাহিত্যে দুই প্রকার। একটা হচ্ছে পেত্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট কি? যেটা ইট গুড়ি দিয়ে তৈরি, আরে যেটা ইটালি থেকে আমদানি হয়েছে এবং যেটাকে পেত্রাক পপুলার বানিয়েছিল, নাকি? যেটা লরের জন্য লিখেছিল তার গার্লফ্রেন্ড, এবং যেটাতে প্রেয়সীর ভূয়সী প্রশংসা করা হতো, প্রচুর বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করা হতো। সেই স্টাইলটা হলো ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটে 14টা লাইন থাকে, উপরে 8টা লাইন যেটাকে অক্টেট বলে, আর নিচের 6টা লাইন যেটাকে সেস্টেট বলে। এই প্যাটার্নটাই চলতো এলিজাবেথের যুগে। কিন্তু শেক্সপিয়ার বলে কথা, শেক্সপিয়ার স্ট্রাকচারটাকে পাল্টে দিলেন। শেক্সপিয়ার বললেন না না না, অমনি স্ট্রাকচার নয়, 14 লাইনে রাখবো, তবে গিয়ে সনেট হবে, কিন্তু স্ট্রাকচারটা আমি ভাঙবো অন্যভাবে। উপরে 4টা লাইন রাখবো, নিয়ে একটা গ্যাপ দেবো, নিয়ে আবার 4টা লাইন দেবো,
নিয়ে আরেকবার গ্যাপ দেবো, নিয়ে আবার 4টা লাইন দেবো, আর শেষে 2 লাইন পড়ে থাকবে। তাহলে এই যে 4টা লাইনকে কি বলবো? কোয়াট্রেন। আবার 4টা লাইনকে আরেকটা কোয়াট্রেন, তবে আবার 4টা লাইন আরেকটা কোয়াট্রেন, আর শেষে 2 লাইন পড়ে থাকবে, সেটাকে বলবো কাপলেট। কাপ আর প্লেট নাকি? কাপলেট, কাপলেট। তাহলে 3 কোয়াট্রেন এন্ড কাপলেট ওই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার যে সনেট স্ট্রাকচার, সেটা যে 3 কোয়াট্রেন এন্ড কাপলেট। বোঝা গেছে? ওকে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের এই যে সনেটটা রয়েছে, আমি 3-4টে জিনিস বললাম। প্রথম কথা বললাম এটা সনেট নাম্বার 64, যেটা প্রথম লাইনটাকে টাইটেল হিসাবে কনসিডার করতে পারে। দ্বিতীয় তথ্য দিলাম আমি উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে একটু আধটু তথ্য দিলাম, তার কারণে ইতিমধ্যে যে প্রচুর ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছি উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে, তাই এই উইলিয়াম শেক্সপিয়ারের উপর আমি আর আধ ঘন্টা আলোচনা করতে চাই না। বুঝতে পারলি কিনা? তার কারণ মাল্টিপল টাইম 8 বার 10 বার আলোচনা হয়ে গেছে শেক্সপিয়ার নিয়ে, সো সেই জন্য ছেড়ে দিলাম শেক্সপিয়ারকে, দু একটা কথা বলে ছেড়ে দিলাম। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে 2-1 কথা বললাম। 3 নম্বর হচ্ছে কি ধরনের কবিতা, এইটা কি ধরনের কবিতা? শেক্সপিয়ারিয়ান সনেট। 4 নম্বর কথা বললাম এই কবিতার স্ট্রাকচার কি? 3 কোয়াট্রেন আর কাপলেট, 3 কোয়াট্রেন আর কাপলেট, এইটা হলো ব্যাপার। এইবার পয়েন্ট হচ্ছে এই রাইম স্কিম কি? এই কবিতার রাইম স্কিম আছে কি? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। বুঝতে পারলে কিনা? সবগুলো একই হয়, সবগুলো একই হয়, মনে রাখবে এটা শুধু। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। বুঝতে পারলে কিনা? বলো এ বি সি নাকি? বাইরে যদি কেউ দাঁড়িয়ে আছে ভাবে এবিসিডি শেখাচ্ছে, ইংলিশ অনার্স। অলরাইট, ফাইন। তাহলে এই রাইম স্কিমটা কি রে? হ্যাঁ, এবির পর সিএই হয়, এবি তারপর ডিএই হয়। তাহলে কি হচ্ছে? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটা হলো রাইম স্কিম। যুবরাজ মাথায় ঢুকলো? গুড। এবারে মূল কথা বা এই কবিতা লেখার উদ্দেশ্য কি শোন। উইলিয়াম শেক্সপিয়ারের একটা ভয় ঢুকছিল মানুষের, তো বিভিন্ন কারণে ভয় ঢুকে, হতে পারে কিনা বিভিন্ন ভয়। তোমার ভয় কি আছে? ওকে, এটা বলছি যে ফেল করে যায় ইংলিশ অনার্স, ঠিক আছে। ওকে, তোর কি ভয় আছে? ভালো করে ঘর যেতে হবে, আজ হোলির দিন। হ্যাঁ, এটা এখন আপাতত ভয়, ঠিক আছে। তাহলে তো তোর ভয় কি? এই বলছে আমার কোনো ভয় নেই স্যার, ঠিক আছে। গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় যদি। ওকে ফাইন, ওকে ফাইন। মানে মানুষের বিভিন্ন ধরনের ভয় থাকে, তো এইখানেও একটা উইলিয়াম শেক্সপিয়ারের ভয় নিয়েই আলোচনা হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের ভয় হচ্ছে যে তার প্রিয় বন্ধু, যে তার বয়ফ্রেন্ড বলবো, ওকে যাই হোক, যে তার মেল ফ্রেন্ড, পরীক্ষা লিখে দিস না আপনি বয়ফ্রেন্ড, স্যার ওইখান থেকে দেখবি পেপার ওয়েটটা ছুঁড়ে মারছে, তুই ঘরে বসে যে হঠাৎ করে লেগে গেল কোন দিক থেকে, তো তুই লিখবি মেল ফ্রেন্ড। কি লিখবি? স্পেশাল ফ্রেন্ড, মেল স্পেশাল ফ্রেন্ড, এগুলো চলতে পারে। মেল ফ্রেন্ডটাই বেস্ট। বুঝতে পারলি কিনা? মিস্টার WH এর জন্য যেটা লিখেছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক আছে। এখন পয়েন্ট হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের এখানে একটা মৃত্যু ভয় দেখতে পাবো। কার প্রতি মৃত্যু ভয়? তার বন্ধুর প্রতি। তার মনে হচ্ছে আমার বন্ধু আর বেশি দিন বাঁচবে না। মৃত্যু তো সবাইকে ছিনিয়ে নিচ্ছে, মৃত্যু তো সব সুন্দর জিনিসগুলোকে ছিনিয়ে নেয়, মৃত্যু কোনোদিন একই রকম জিনিস থাকতে দেয় না, এবং তাই আমার বন্ধু বোধ হয় ওই রকম আর সুন্দর এবং ওই রকম আর স্বাস্থ্যবান এবং ওই রকম আর মানে অ্যাক্টিভ থাকতে পারবে না, মারা যাবে। এটা তার ভয় ঢুকছে কোথাও। দেখো উইলিয়াম শেক্সপিয়ারের অন্যান্য কবিতার সাথে এই কবিতার একটা পার্থক্য আছে। অন্যান্য কবিতা যখনই দেখেছি উইলিয়াম শেক্সপিয়ার একটা সলিউশন প্রোভাইড করে, ঠিক আছে। আমরা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? সনেট 18, মিস্টার WH এর জন্যই লেখা। ওটাও সনেট 18 মিস্টার WH এর জন্যই লেখা, কিন্তু ওখানে একটা সলিউশন প্রোভাইড করেছিলেন। কি সলিউশন? যে আমি মেনে নিচ্ছি যে মৃত্যু তোমাকে একদিন তোমার ছায়াতে নিয়ে চলে যাবে, কিন্তু কিন্তু তোমাকে আমি ভুলতে দেব না। আমি এমন একটা কবিতা লিখবো, যুগ যুগান্তর ধরে মানুষ সেই কবিতাগুলো পড়বে, চোখ যতদিন দেখতে পাবে, মানুষ যতদিন নিঃশ্বাস নিতে পারবে, ততদিন কবিতাটা বেঁচে থাকবে এবং তোমাকে পড়া হবে, তোমার সম্বন্ধে জানা হবে। তেমন একটা সলিউশন দিয়েছিল সনেট 18-এ, যে তুমি ফিজিক্যালি মরে যাবে তো কি হলো, কিন্তু তুমি ফিজিক্যালি মানে শারীরিক দিক থেকে তোমার মৃত্যু হবে তো কি হলো, তুমি যুগ যুগান্তর ধরে অমর হয়ে থাকবে আমার কবিতার মধ্য দিয়ে, তাই না? এটা কে বলেছিল?
উইলিয়াম শেক্সপিয়ার বলেছিল। একটু কলমটা দাও না। এটা কে বলেছিল? উইলিয়াম শেক্সপিয়ার বলেছিল। কিন্তু এই কবিতাতে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে উইলিয়াম শেক্সপিয়ারের অন্যান্য কবিতার থেকে এই কবিতাটা আলাদা। কেন? কারণ এখানে কোনো সলিউশন নেই, এখানে যেন পার্সোনালি নিয়ে ফেলেছেন উনি। এবার ওর সত্যিকারের একটা ভয় ঢুকছে যে আমার বন্ধু কি তাহলে ছেড়ে চলে যাবে। তখন কোনো থিওরি, কোনো ডক্টরাইন, কোনো কিছু কাজ করে না, বুঝতে পারলি? এখানে যেন ইমোশনালি বা পার্সোনালি মুভড হয়ে গেছেন কবিতাতে, এইটা মনে হচ্ছে। তাই এই কবিতাতে কোনো সলিউশন দেওয়া হয়নি, বরং একটা হেল্পলেসনেস আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো? অসহায় অবস্থা দেখতে পাবো এবং নো সলিউশন দেখতে পাবো। তাই অন্যান্য কবিতার থেকে এই কবিতার টেন্ডেন্সিটা একটু আলাদা। বলে বুঝতে পারলি কিনা? তাহলে প্রমিনেন্ট যদি থিমের কথা বলি, এখানে কি কি থিম রয়েছে, মানে মূল জিনিস, এখানে মৃত্যু দেখতে পাবো। কি পাবো? ডেথ কনসেপ্ট। কি পাবো? ডেথ কনসেপ্ট বা মৃত্যু ভয়। কি দেখতে পাবো? মৃত্যু ভয়। কার জন্য মৃত্যু ভয়? তার বন্ধুর জন্য। এবং কি নো সলিউশন। অন্যান্য কবিতাগুলোতে একটা সলিউশন দেখি আমরা, কিন্তু এই কবিতাতে কোনো সলিউশন দিতে পারেনি। এবং অন্যান্য কবিতা থেকে আলাদা, অন্যান্য কবিতা থেকে এটা আলাদা। কি দিক থেকে আলাদা? অন্যান্য কবিতাগুলি থেকে আলাদা। কিন্তু প্রশ্ন হলো কোন সেন্সে আলাদা? অন্যান্য কবিতাগুলি আলাদা কারণ অন্যান্য প্রত্যেকটা কবিতাতে তিনি সলিউশনের কথা বলেছেন, এখানে কোনো সলিউশন দিতে পারেননি। তাই এখানে যেন পার্সোনালি মুভড হয়ে গেছেন। এই কবিতার মাধ্যমে বুঝতে পারছি যেন পার্সোনালি, ব্যক্তিগত স্তরে তিনি সেটাকে মুভড হয়ে গেছে, পার্সোনালি মুভড হয়েছেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দেখে নাও, এইটুকু দেখে নাও। কার কি অসুবিধা আছে বলো? কবিতা লাইন ধরে ধরে এবার পড়াবো। চলো এরপরে লাইন বাই লাইন আসা যাক। When I have seen by time's pale hand defaced, পুরো লিখবে বাংলা লিখে নেবে পুরো নিজের সুবিধার মতো। তোমার বই খাতা নোংরা হোক কোনো ব্যাপার নেই, কিন্তু কবিতার যেন একদম মাথায় পরিষ্কারভাবে ঢুকে যায়। When I have seen by time's pale hand defaced, এইটা হলো প্রথম লাইন সনেট 64-এর। When মানে যখন, I মানে আমি, have seen মানে দেখি, বাই টাইমস ফেল হ্যান্ড সময়ের, ফেল হ্যান্ড নিষ্ঠুর হাত। আমি যখন দেখি সময়ের নিষ্ঠুর হাত, আমি যখন দেখি সময়ের নিষ্ঠুর হাত, ভাই থ্যাংক ইউ, আমি যখন দেখি সময়ের নিষ্ঠুর হাত ডিফেস্ট ধ্বংস করছে। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ডিফেস্ট ধ্বংস করছে। হোয়েন মানে যখন, আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখি, টাইমস মানে সময়ের, ফেল হ্যান্ড মানে নিষ্ঠুর হাত, ডিফেন্স মানে ধ্বংস করছে। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে। প্রথম লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে বলতে পারো আমাকে। ফার্স্ট লাইন বলবে কার কি অসুবিধা আছে। তাহলে প্রথম লাইনটা ছিল যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে। কারণ আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে সময় কি ধ্বংস করছে, সেটা পরের লাইনে বলবো। কি? দ্য রিচ সমৃদ্ধশালী, দ্য রিচ মানে সমৃদ্ধশালী, প্রাউড গর্বিত, প্রাউড মানে গর্বিত, সমৃদ্ধশালী গর্বিত, কস্ট, কস্ট মানে অর্থবহুল, কস্ট মানে অর্থবহুল। কস্টটাকে নিজের সুবিধার জন্য কস্টলি লিখে নেয়, নিজের সুবিধার জন্য। কস্টলি স্ট্রাকচার, স্ট্রাকচারটা জুড়ে দাও, কবিতাতে কোথাও নেই কিন্তু নিজের সুবিধার জন্য সাইডে লিখে রাখো, তোমার কবিতাটা বুঝতে তো হবে। বুঝতে পারলে কিনা? দ্য রিচ সমৃদ্ধশালী, প্রাউড গর্বিত, কস্টলি স্ট্রাকচার, কস্টলি স্ট্রাকচার দামি বা অর্থবহুল। কস্টলি মানে কি? দামি বা অর্থবহুল, ঠিক আছে। স্ট্রাকচার আউটওর্ন, আউটওর্ন মানে কি? যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে আউটওর্ন বলে। আউটওর্ন কি? যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে কি বলা হয়? আউটওর্ন। যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে কি বলা হয়? আউটওর্ন। যখন আমি, তাহলে কি বলছে? যখন আমি দেখি সময়ের নিষ্ঠুরা ধ্বংস করছে সমৃদ্ধশালী গর্বিত অর্থবহুল মহলগুলিকে, পুরনো মহলগুলিকে। ওই যে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে মহল, স্ট্রাকচারটা লিখতে বললাম না, কস্টলি স্ট্রাকচার, মহলগুলিকে, অর্থবহুল মহলগুলিকে। আউটওর্ন বারিডেজ, আউটওর্ন বারিডেজ, বারিডেজ মানেও এক কথায় পুরনো, আর কিছুই না।
বুঝতে পারলে? আউট অন বারিড এজ এক কথায় ধরে রাখবে পুরনো। আউট অন বারিড এজ মানে বহু পুরনো, বারিড এজ মানে কবরে চলে গেছে, এত পুরনো মানে পুরানো, এক কথা। আউট অন বারিড এজ মানে পুরানো, বুঝতে পারলি কিনা? কথাটা পুরানো না পুরনো কে জানে, আমরা তো পুরানোই বলি, ঠিক আছে? বিশেষ করে পুরুলিয়াতে পুরানোই বলি, পুরানো জামা, কিন্তু কলকাতা সাইডে পুরনো বলা হয়, তাই না? ওকে, যাই হোক, এখানে বলবে দ্য রিচ মানে সমৃদ্ধশালী, প্রাউড গর্বিত, কস্টলি স্ট্রাকচার অর্থবহুল, স্ট্রাকচার মানে মহলগুলো, জাজ পুরনো, আউট অন বারিডেজ, আউট অন বারিডেজ মানে এক কথা হচ্ছে পুরনো, প্রাচীন যুগের, পুরনো বা প্রাচীন যুগের। তাহলে এইটুকু লাইনটা দেখে নাও। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে সমৃদ্ধশালী, এক সময়ের সমৃদ্ধশালী, গর্বিত, অর্থবহুল মহলগুলিকে, পুরনো মহলগুলিকে, তখন আমি ভাবি যে একটা সময়ে সমৃদ্ধশালী, গর্বিত, অর্থবহুল মহল, যেগুলো কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল, সময় সেইগুলোকে ছাড়লো না আর আমার বন্ধুকে ছেড়ে দেবে। এইটা যখন আমি ভাবি তখন আমার মনে ভয় সৃষ্টি হয়। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে কোটি কোটি টাকার মহলগুলোকে, যেগুলো একটা সময় অনেক বিশাল মহল ছিল, যেখানে সবসময় আলো জ্বলতো, যে মহলগুলোতে সবসময় ধনী মানুষরা থাকতো, যেগুলো অহংকারে মাথা তুলে থাকতো, সমৃদ্ধশালী ছিল, গর্বিত ছিল, অর্থবহুল ছিল, কিন্তু সেইগুলো পুরনো হওয়ার সাথে সাথে সময় সেগুলোকে ধ্বংস করছে। তখন আমি দেখবো, সেটা পরের লাইনে পাবো, পরের লাইনে পাবো সেটা, যে এই জিনিসগুলোকে যখন আমি দেখছি যে অর্থবহুল, গর্বিত, সমৃদ্ধশালী মহলগুলোকে সময় যখন ধ্বংস করছে, এইটা আমি দেখছি, তখন আমার ভয় হচ্ছে যে আমার বন্ধুকে ফ্রেন্ডকে, আমার মেল ফ্রেন্ড মিস্টার WH-কে কি সময় ছেড়ে দেবে? সময় তো তাকেও ছাড়বে না, তার কারণে এত বড় বড় মহলগুলোকে ছাড়লো না, তো সে তো ছাড়। এইটা বলতে চাইছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? When I have seen by time's fail hand, যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর আর ডিফেন্স ধ্বংস করছে দ্য রিচ সমৃদ্ধশালী, প্রাউড গর্বিত, কস্ট অর্থবহুল, স্ট্রাকচার মহলগুলিকে, আউট অন বারিডেজ যেগুলো পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে যাওয়া মহলগুলিকে যখন ধ্বংস করছে, তখন আমার ভয় হয় যে আমার বন্ধুকেও বোধহয় ধ্বংস করবে এই সময়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? When যখন সামটাইমস মাঝে মধ্যে লফটি টাওয়ার্স I see down raised, যখন সামটাইমস, when মানে যখন, 3 নম্বর লাইনে আসছি, when মানে যখন, সামটাইমস মাঝে মধ্যে, যখন মাঝে মধ্যে, লফটি টাওয়ার্স উঁচু উঁচু সব টাওয়ার্স গুলোকে, উঁচু উঁচু সব মিনার গুলোকে, I see আমি দেখি, ডাউন রেজ ধূলিসাৎ হতে, ডাউন রেজ মানে ধূলিসাৎ, যখন আমি উঁচু উঁচু মিনারগুলোকে নিজের চোখের সামনে ধূলিসাৎ হতে দেখি, তখন আমার ভয় আরো প্রখর হয়ে ওঠে। বুঝতে পারলে কিনা? যে এত বড় বড় মিনার, যারা অহংকারের সাথে মাথা তুলেছিল, সেই মিনারগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে 200 বছর পর, 100 বছর পর, যে মিনারগুলোকে ধ্বংসের কথা কেউ ভাবতে পারতো না, সেই মিনারগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে কি আমার বন্ধু ধ্বংস হবে না? সেইটা ভেবে আমার মন ভয়ে ভরে ওঠে, আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। রেজ মানে ধূলিসাৎ হয়ে যাওয়া, ডাউন রেজড এক কথা রাখবে, ডাউন রেজড ভেঙে ধূলিসাৎ হয়ে যাওয়া, ভেঙে পড়া এবং ধূলিসাৎ হয়ে যাওয়া। ডাউন রেজ হচ্ছে ধূলিসাৎ হয়ে যাওয়া, ডাউন রেজ হচ্ছে ধূলিসাৎ হয়ে যাওয়া। আই শ্যাল ডাউন রেজ ইউর হাউস, আমি তোমার বাড়ি ধূলিসাৎ করে দেবো, বলে না? ডাউন রেজ মানে ধূলিসাৎ। তার মানে দেখো এই তিনটে বাক্য দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। হ্যাঁ ম্যাডাম, বলে দিচ্ছি। 4 নম্বর লাইন, অ্যান্ড ব্রাস, অ্যান্ড এবং, ব্রাস মানে কি রে? পিতলের বস্তু বা পিতলের মূর্তি। শোন, আগেকার দিনের রাজারা, আগেকার দিনে শক্ত ধাতু বলতে পিতল ছিল, আগেকার দিনে শক্ত ধাতু বলতে পিতল। আগেকার দিনে রাজারা নিজেকে মহান প্রমাণ করার জন্য প্রত্যেকটা শহরের মোড়ে মোড়ে নিজের স্ট্যাচু বানিয়ে রাখত। ঠিক আছে, রাজা হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু সেই ইয়ং অবস্থায় মাস্কুলাইন স্ট্যাচুটা বানিয়ে রাখতো, যাতে
রাজা মরে গেলেও সবাই ওই রাজাটাকে ওই ছবি হিসাবে মনে রাখে। বুঝতে পারলি কিনা? ইউ আন্ডারস্ট্যান্ড? মানুষের তো বিভিন্ন স্টেজ আছে, ছোট ছেলেও থাকে, এজেড হয়, ইয়ং থাকে। তো তুই চাস তুই মরে গেলে ওকে কোন অবস্থাটা মনে রাখবে লোক? রবীন্দ্রনাথ ঠাকুর তো ছোট থেকে দাঁড়িয়ে ছিল না রে বাবা। কোনো একটা স্টেজে ওই ছবিটা, এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি। বুঝতে পারলি কিনা? যেটা পপুলার। স্বামী বিবেকানন্দের ছোটবেলাতে তো আলাদা লুক ছিল নিশ্চয়ই, কিন্তু কোনো একটা স্টেজকে আমরা ধরে নিয়েছি, মাইন্ডে রেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসকে, মহান বিপ্লবী, কোনো একটা স্টেজকে আমরা ধরে নিয়েছি, ছোটবেলাতে তো আলাদা দেখতেছিলাম। তো এই রাজাগুলো সব আগেকার দিনে কি করতো, নিজেদের একটা বেস্ট অ্যান্ড দ্য বেস্ট পিকচার, ওই ছবিটাকে দিয়ে পিতলের মূর্তি বানা করাতো। পিতলের মূর্তি কোথায় রাখতো? শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে। বুঝতে পারলি? এবং সেই পিতলের মূর্তিগুলোকে কেন বানাতো? তার কারণ বিশ্বাস করা হতো পিতলের মূর্তি ক্ষয়ে যায় না, পিতলের মূর্তি সহজে নষ্ট হয় না, পুরো ভেতরটা সলিড পিতল দিয়ে তৈরি, অত সহজে ধর ডিস্ট্রয় হবে না, নষ্ট হবে না। কিন্তু এখানে কি বলছে দেখ, ব্রাস, ব্রাস মানে পিতল, পিতলের বস্তু বা মূর্তি, এখানে মূর্তির কথা বলছে। ব্রাস মানে হচ্ছে পিতল, পিতলও বা পিতলের মূর্তিও ইটারনাল স্লেভ, ইটারনাল মানে চিরন্তন, স্লেভ মানে কৃতদাস। পিতলের মূর্তিও চিরন্তন কৃতদাসে পরিণত হয় টু মর্টাল রেজ, মৃত্যুর ক্রোধের সামনে। মর্টাল মানে মৃত্যু, রেজ মানে ক্রোধ। পিতলের মূর্তিও চিরন্তন কৃতদাসে পরিণত হয় মৃত্যুর ক্রোধের সামনে। মানে সময়ের সাথে সাথে পিতলের মূর্তিগুলো ঝুঁকে যায়, ভেঙে যায়, টুকরো হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং মৃত্যুর ক্রোধের সামনে ধূলিসাৎ হয়ে যায়। এবং ব্রাস, পিতলের মূর্তিগুলো ইটারনাল স্লেভ, চিরতন কৃতদাসে পরিণত হয় টু মর্টাল রেজ, মৃত্যুর ক্রোধের সামনে। পিতলের মূর্তিগুলো মৃত্যুর কৃতদাসে পরিণত হয়, চিরন্তন কৃতদাসে পরিণত হয় মৃত্যুর ক্রোধের সামনে। তাহলে কি হলো কবিতাটা? When I have seen by the time's fail hand defaced, যখন আমি দেখি সময়ের নিষ্ঠুরাত ধ্বংস করছে। কি ধ্বংস করছে? দ্য রিচ প্রাউড কস্টলি স্ট্রাকচার অফ দ্য আউট অন বারিড এজ, সমৃদ্ধশালী গর্বিত অর্থবহুল মহলগুলিকে যা বহু বছর পুরনো। When sometimes lofty towers I see ডাউন রেজ, যখন আমি দেখি উঁচু উঁচু সব মিনারগুলোকে আমি দেখি ধূলিসাৎ হতে। অ্যান্ড ব্রাস, এবং পিতলের মূর্তিগুলোকে ইটারনাল স্লেভ, চিরন্তন কৃতদাসে পরিণত হতে মৃত্যুর ক্রোধের সামনে, মর্টাল রেজ। তখন আমি ভাবি যে এত এত মহান জিনিসগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে, তাহলে আমার বন্ধু সেটা একটা সাধারণ মানুষ, সে কি টিকে থাকতে পারবে না? তাকেও একদিন মরে যেতে হবে। তো এইটা আমাকে বড়ই ভাবায়, এইটা আমার মধ্যে ভয় সৃষ্টি করেছে। বুঝতে পারলি কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? এইটুকু দেখে নাও, এই 4 লাইন। কার কি অসুবিধা আছে বলো? যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে সমৃদ্ধশালী গর্বিত অর্থবহুল প্রাচীন মহলগুলিকে, যখন আমি দেখি যে উঁচু উঁচু মিনারগুলোকে ধূলিসাৎ হচ্ছে সময়ের আঘাতে, যখন আমি দেখি, এবং আমি দেখি পিতলের মূর্তিগুলো সময়ের চিরন্তন কৃতদাসে পরিণত হচ্ছে সময়ের ক্রোধের সামনে, তখন আমার মনে ভয় হয় যে আমার বন্ধু কি বেঁচে থাকবে না সেও ধ্বংস হয়ে যাবে। ব্যাস, এইটা আছে ফার্স্ট 4 লাইনে, দেখে নাও। এরপর চলো 5 নম্বর লাইনে। আমার গলা ধরে গেছে, মনে হয় তোমরা শুনতেও পাচ্ছ না, কতটা যাচ্ছে আওয়াজ। ঠিক। When I have seen the hungry ocean gain, শোন, এই ফার্স্ট কোয়ার্টেন শেষ হয়ে গেছে, প্রথম 4 লাইন শেষ, এবার দ্বিতীয় 4 লাইন ঢুকছে। দ্বিতীয় 4 লাইনে একটা অন্য কনসেপ্ট দিচ্ছে, বলছে কোনো জিনিস ইটারনাল নয়, কোনো জিনিস একই থাকে না। কথাটা সত্যি না মিথ্যা? কি মনে হয়? মানে কোনো জিনিসকে একই থাকবে? ধর যুবরাজের এইরকম পুরো দারুণ হেয়ার আছে, দাড়ি আছে, ঠিক আছে, যুবরাজ তো দারুণ হেয়ার স্টাইল আছে, ঠিক আছে, তোর কি 80 বছরে ওই হেয়ার স্টাইলটা থাকবে? হ্যাঁ, আর 10 বছরও টিকবে না বলছে, শুরু হয়ে গেছে। ঠিক আছে,
পয়েন্ট হচ্ছে কোনো জিনিসই চিরন্তন থাকে না, বুঝতে পারলে কিনা? রাইট। তো এই যে পরিবর্তনশীলতা, পৃথিবীর ধর্ম পরিবর্তনশীলতা, কোনো জিনিস একই থাকবে না। তোমরা কি ইয়ংই থাকবে 80 বছরেও? না, থাকবে না নিশ্চয়ই। এমনি করে দৌড়ে ছুটতে পারবে কোনো? 180 বল। ওকে ভাই, পয়েন্ট হচ্ছে তোরা তো গ্রামে থাকিস, গ্রামে তো মানুষ লম্বা বাঁচে, গ্রামের মানুষ। ঠিক আছে, গ্রামের মানুষের তো লম্বা আয়ু একদম পুরো। গ্রামে মনে হয় 100টা মনে হয় অ্যাভারেজ। তার কারণ হচ্ছে লাইফস্টাইলটার জন্য বাবু, লাইফস্টাইলটার জন্য। হ্যাঁ, ব্যতিক্রমও থাকে, তবে মেনলি লাইফস্টাইলটা অনেক ভালো গ্রামের। কিরকম ধর রোজ কাজ করতে হয়। আচ্ছা, ধর গ্রামে কিরকম হয়? 100। ওকে, দ্যাটস গুড। ওকে ফাইন, গ্রামের মানুষের লাইফস্টাইলটা ভালো, বুঝতে পারলি, সেই জন্য লং লাইফ হয়। তো যাই হোক, আমি বলছি পরিবর্তনশীলতা একটা ধর্ম। আচ্ছা বলতো, এই যে সেকেন্ড প্যারাটা শুরু হয়েছে, সেকেন্ড প্যারাটাতে আমরা পরিবর্তনশীলতার কথা পাবো। মানে মানুষ, জিনিস, জড় বস্তু সব কিছু পরিবর্তিত হয়, কোনো জিনিস স্থির নয়। তোরা কি জানিস বিজ্ঞান বলে 1 বছরের মধ্যে আমাদের এত সেল পাল্টে যায় শরীরের, মানে 1 বছরের মধ্যে আমরা নতুন মানুষ, কমপ্লিটলি নিউ হিউম্যান হয়ে যায়। এত দেহের অঙ্গগুলো পাল্টে যায় আমাদের প্রত্যেক মুহূর্তে, এত মানে আমরা দেখতে পাই না, কিন্তু এত ঝরে পড়ছে পুরনো কোষ, বুঝতে পারলি কিনা? এবং নতুন সেল প্রোডাকশন হয়, এবং আমরা 1 বছরের মধ্যে একটা কমপ্লিট হিউম্যানে হয়ে যায়। তো পরিবর্তনশীল সবসময়, বুঝতে পারলি কিনা? আচ্ছা, সমুদ্রও কি পরিবর্তনশীল নয়? পরিবর্তনশীল। আচ্ছা, মাটি, স্থলভাগটাও কি পরিবর্তনশীল নয়? পরিবর্তনশীল। যেমন ধর, আজ থেকে বহুদিন আগে কৃষ্ণের নগরী ছিল দ্বারকা নগরী, মনে আছে? আমরা লর্ড কৃষ্ণের নগরী কি ছিল? দ্বারকা নগরী, সমুদ্রের ধারে ছিল। আস্তে 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 কি হলো, সমুদ্র কৃষ্ণের দ্বারকা নগরীতে ঢুকে গেল, এবং কি হলো, পুরো দ্বারকা নগরী এখন সমুদ্রের নিচরে আছে। তার মানে কি, সমুদ্র ওখানে গেন্ড হয়েছে, সমুদ্র বৃদ্ধি হয়ে গেছে, নিয়ে সমুদ্র স্থলভাগকে খেয়ে নিয়েছে। হ্যাঁ না? মানে এই ঘটনাগুলো ঘটে কিনা, যে কোথাও সমুদ্র আছে, কিন্তু আজ থেকে 1000 বছর আগে ওই সমুদ্র আসলে অনেক পিছনে ছিল, এগিয়ে 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 দুটো শহরকে গিলে খেয়েছে। ওই রকম রোমেও এবং ইটালিতেও কিছু শহর আছে, ওখানকার ভূমধ্যসাগরের জল খুব স্বচ্ছ পরিষ্কার। তুই যদি যাস অবাক হয়ে যাবি, রোমান সম্রাটরা সমুদ্রের ধারে বিলাসবহুল মহল বানিয়েছিল, এবং সমুদ্রের জল ক্রমাগত আসতে থাকে, আস্তে 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 আস্তে, সেটা একদিনে আসেনি, কয়েকশো বছরে হয়েছে। এখন সেই মহলগুলো এখন আর সমুদ্রের তলে, আর নৌকা নিয়ে যদি যাস উপরে তুই দেখতে পাবি মহলগুলোকে নিচে, স্বচ্ছ জল, পরিষ্কার টলমলে জল দেখতে পাবি। আমাদের এদিকেও যদি ইন্ডিয়ান ওশিয়ানে যাস, ওখানে তুই যদি ডুবুরি নিয়ে ভেতরে যাস, লর্ড কৃষ্ণের নগরী দ্বারকা নগরীকে দেখতে পাবি তুই। তার মানে কি, ওগুলো তার সমুদ্রের নিচে ছিল না, ওগুলো মাটিতেই ছিল, কিন্তু সমুদ্র অগ্রসর হয়েছে, গ্রাস করে নিয়েছে। মানে সময়ের সাথে সাথে কখনো কখনো সমুদ্র স্থলভূমিকে গ্রাস করে, নিয়ে সমুদ্র বিজয়ী হয়। ক্লিয়ার? এইবারে আরেকটা টুইস্ট, আবার কখনো কখনো স্থলভাগও সমুদ্রকে গ্রাস করে নেয়, সমুদ্র পরাজিত হয়ে যায়, কখনো কখনো স্থলভাগ জিতে যায়। বল কিরকম? থর মরুভূমির নাম শুনেছিস? থর মরুভূমিতে এই রিসেন্টলি কোড়াকুড়ি হয়েছে, অনেক কোড়াকুড়ি হয়েছে যারা ঐতিহাসিক থাকে। এবার কিছু জায়গাতে তিমি মাছের স্কেলিটন পাওয়া গেছে, যেটা বহু 1000-2000 বছর পুরনো। শার্কের স্কেলিটন পাওয়া যাচ্ছে, তার মানে কি হলো? তার মানে সমুদ্র ছিল, বুঝতে পারলি কিনা? এবং সময়ের সাথে সাথে সমুদ্র পিছিয়ে গেছে এবং সমুদ্রকে গ্রাস করে নিয়েছে স্থলভূমি। তাহলে একটা লড়াই ক্রমাগত চলছে সমুদ্র এবং স্থলভূমির মধ্যে। কখনো কখনো সমুদ্র জয়ী হয়ে যায়, বিজয়ী হয়ে যায়,
কখনো কখনো স্থলভূমি জয়ী হয়ে যায়। কোনো জিনিসটাই স্থায়ী নয়, পার্মানেন্ট নয়। কখনো জলভূমি জলভাগ বিজয়ী হয়, কখনো কখনো স্থলভাগ বিজয়ী হয়। এই কনসেপ্টটা আমরা সেকেন্ড প্যারাতে পাবো যে নাথিং ইজ পার্মানেন্ট। বুঝতে পারলে? সামটাইম দ্য সি উইন্স অ্যান্ড সামটাইমস দ্য ল্যান্ড উইন্স। বুঝতে পারলে কিনা? এই কনসেপ্টটা এই 4টা নাম্বার 4টা বাক্যের মধ্যে পাবো। আগে বলো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, পরিষ্কার? তাহলে অংশে আসবো। দেখো বলছে অ্যাডভান্টেজ সি কথা সরি when I have seen a hungry ocean gain, when যখন আমি have seen দেখি the hungry ক্ষুধার্ত ocean সমুদ্র gain জয়ী হচ্ছে, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, অ্যাডভান্টেজ অন দ্য কিংডম অফ দ্য স্টোর, এবং অগ্রসর হচ্ছে। অ্যাডভান্টেজ মানে কি? অগ্রসর হওয়া। অ্যাডভান্টেজ মানে সুবিধাও আছে, আর অ্যাডভান্টেজ মানে অগ্রসর হওয়া। বুঝতে পারলি কিনা? যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, অগ্রসর হচ্ছে স্থলভূমির রাজ্যে, স্থলভূমির রাজ্যে, অন দ্য কিংডম অফ দ্য স্টোর, কিংডম অফ দ্য ল্যান্ড, স্টোর মানে ল্যান্ড এখানে। বুঝতে পারলি কিনা? স্টোর এস্টুয়ারি আছে না, শোর আছে নাকি, SHORE, শোর মানে ওই ল্যান্ড, স্থলভূমি, সমুদ্র সৈকত। বুঝতে পারলি কিনা? স্থলভূমি। তাহলে কি? যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, অগ্রসর হচ্ছে স্থলভূমির রাজ্যে বা সমুদ্র সৈকতের রাজ্যে। কেমন দেখে নাও এইটুকু। এই 4টা লাইনের মধ্যে প্রথম দুটো লাইনে সমুদ্রের জয় দেখালো, ঠিক? এইবার দেখ অ্যান্ড দ্য ফার্ম সয়েল, এবং কঠিন ভূমি, অ্যান্ড দ্য ফার্ম সয়েল, কঠিন ভূমি, উইন্স অফ দ্য ওয়াটার ল্যান্ড। পরের দুটো লাইনে স্থলভূমি জিতছে তার কথা পাবো। প্রথম দুটো লাইনে ছিল জলভূমি জিতছে, পরের দুটো লাইনে কখনো কখনো স্থলভূমি জিতে সেই কথা পাবো। অ্যান্ড দ্য ফার্ম, অ্যান্ড মানে এবং কখনো কখনো ফার্মল্যান্ড, কঠিন ভূমি, ফার্মল্যান্ড মানে কঠিন ভূমি, উইন্স অফ জিতে যায়, কখনো কখনো স্থলভাগ জিতে যায়, অফ দ্য ওয়াটারি মেন জলভাগকে পরাজিত করে বা জলভাগের উপর, জলভাগের ওয়াটারি মেন মানে জলভাগ। বুঝতে পারলে কিনা? জলভাগের উপর। এবং কঠিন ভূমি কখনো কখনো জিতে যায় জলভাগের উপর, কঠিন ভূমি কখনো কখনো জিতে যায় জলভাগের উপর। ক্লিয়ার নয়? অ্যান্ড এবং ফার্ম সয়েল কঠিন ভূমি, এবং কঠিন ভূমি উইন্স অফ জিতে যায় ওয়াটারি মেন জলভাগের উপর, জলভাগের উপর। কেমন দেখে নাও। অ্যান্ড এবং নিজের সুবিধার জন্য সামটাইমসটাকে অ্যাড করতে বলেছিলাম। এবং কখনো কখনো ফার্ম সয়েল কঠিন ভূমি মানে স্থলভূমি, স্থলভাগ, এবং কখনো কখনো স্থলভাগ উইন্স অফ জিতে যায়, উইন্স অফ মানে জিতে যায় দ্য ওয়াটারি মেন জলভাগের উপর, জলভাগের উপর। বলো বোঝা গেছে কিনা? হ্যাঁ না? ইনক্রিজিং বৃদ্ধি পায়, শোর আছে না, ইনক্রিজিং বৃদ্ধি পায়, সমুদ্র সৈকত বা স্থলভূমি, বৃদ্ধি পায় স্থলভূমি, জলভূমি সরে যায় পিছন দিকে, স্থলভূমি বা সমুদ্র সৈকত বৃদ্ধি পায় উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর। বুঝতে পারলি কিনা? দাঁড়াও, আগে এইটুকু বলো। ইনক্রিজিং শোর মানে কি? স্টোর আছে। ইনক্রিজিং স্টোর, ইনক্রিজিং মানে কি? ইনক্রিজিং মানে বৃদ্ধি পায়, স্টোর মানে কি? স্থলভূমি বৃদ্ধি পায়, স্থলভূমি বৃদ্ধি পায়, হয়েছে? উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর। তাহলে কখনো কখনো এক কথা, এই যে উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর বলছে না, এটা মানে হচ্ছে এক কথা নিজের সুবিধার জন্য। কখনো জলভাগ জিতে, কখনো স্থলভাগ জিতে, কখনো জলভাগ পরাজিত হয়, কখনো স্থলভাগ পরাজিত হয়, কখনো জলভাগ জিতে, কখনো স্থলভাগ জিতে। মানে এই যে লড়াইটা আসলে পরিবর্তনশীলতাকে নির্দেশ করে, এইটাকে নির্দেশ করে। পরিবর্তনশীলতাই হলো প্রকৃতির ধর্ম। কমান এইটুকু দেখে নাও, বিশেষ করে ওই শেষ অংশটা
হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ম্যাডাম। বলছে অ্যান্ড দ্য ফার্ম সয়েল, এবং সামটাইমস, এবং কখনো কখনো কঠিন ভূমি, উইন্স অফ জিতে যায়, দ্য ওয়াটারি মেন, জলভাগ্যে। কঠিন ভূমি কখনো কখনো জিতে যায় কি জলভাগ্যে। ইনক্রিজিং, বৃদ্ধি পায়, এবং কি বৃদ্ধি পায়। স্টোর, স্থলভূমি বৃদ্ধি পায়, স্থলভূমি বৃদ্ধি পায়। এখানে তুই নিজের সুবিধার জন্য ফুল স্টপ মেরে দে, নিজের সুবিধার জন্য। উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর আছে না, এটা তুই আলাদা ধর। মানে কখনো জলভাগ জিতে, কখনো স্থলভাগ জিতে, কখনো জলভাগ পরাজিত হয়, কখনো স্থলভাগ পরাজিত হয়, কখনো জলভাগ জিতে, কখনো স্থলভাগ জিতে। মানে হ্যাঁ, উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, বুঝতে পারলি কিনা? মানে কখনো জলভাগ জিতে, কখনো স্থলভাগ জিতে। এইটা মানে পরিবর্তনশীলতাটাকে দেখালো এই প্যারাটাতে। সেকেন্ড প্যারাতে দেখাচ্ছে নাথিং ইজ ইটার্নাল, এভরিথিং ইজ এভার চেঞ্জিং, এভরিথিং ইজ এভার চেঞ্জিং। তুই সমুদ্রকে বিশাল মনে করিস, সমুদ্রও চেঞ্জেবল। তুই স্থলভূমিকে বিশাল মনে করিস, স্থলভূমিও চেঞ্জেবল। এভরিথিং ইজ চেঞ্জেবল, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি মোমেন্ট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইটা বোঝানোর চেষ্টা করেছে এই সেকেন্ড প্যারাটাতে। এবং এটা রিলেটেড হবে এইটা বলে যে আমার বন্ধুও তাহলে তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেও ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে, সে যে চলে যাবে আমি কি করে মেনে নিতে পারি, এইটা বোঝানোর চেষ্টা করবে। এটা সেকেন্ড প্যারা, দেখে নে গাইজ। তারপরে অংশ, when I have seen such interchange of state, যখন আমি দেখি, when যখন, আমি have seen দেখি, such এইরকম, ইন্টারচেঞ্জ অফ স্টেট পরিবর্তনশীল অবস্থা, যখন আমি দেখি এইরকম পরিবর্তনশীল অবস্থা, যখন আমি দেখি এইরকম পরিবর্তনশীল অবস্থা, তখন আমার মনে ভয় হয় যে আমার বন্ধুও তো তাহলে পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারলি কিনা? যখন আমি দেখি যে সব কিছুই পরিবর্তনশীল, তখন আমার মনে ভয় হয় যে সব কিছু যেহেতু পরিবর্তনশীল, তাহলে আমার বন্ধুও নিশ্চয়ই পরিবর্তিত হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যখন আমি দেখি এই রকম পরিবর্তনশীল অবস্থা, শোনো, ওয়েন মানে যখন, আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখি, সাচ মানে এই রকম, ইন্টারচেঞ্জ অফ মানে পরিবর্তনশীল, স্টেট মানে অবস্থা। যখন আমি দেখি এইরকম পরিবর্তনশীল অবস্থা, ওয়েন মানে যখন, আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখি, সাচ মানে এইরকম, ইন্টারচেঞ্জ মানে পরিবর্তনশীল, স্টেট মানে অবস্থা। যখন আমি এইরকম পরিবর্তনশীল অবস্থা দেখি সব জায়গাতে, ঠিক আছে, যখন আমি এইরকম পরিবর্তনশীল অবস্থা দেখি সব জায়গাতে, তখন কি, অর স্টেট ইটসেলফ কনফাউজড টু ডিকে, আরে অবস্থা নিজেই, অথবা অবস্থা নিজেই, অর মানে অথবা, স্টেট মানে অবস্থা, ইটসেলফ মানে নিজেই, ইটসেলফ মানে নিজেই, কনফাউন্ডেড টু ডিকে ধ্বংসপ্রাপ্য হচ্ছে বারবার, কনফাউন্ডেড টু ডিকে ধ্বংসপ্রাপ্য হচ্ছে বারবার, বা ক্ষয়ে যাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। যখন আমি দেখি অবস্থা নিজেই বারবার পাল্টে যাচ্ছে, যখন আমি দেখি অবস্থা নিজেই বারবার পাল্টে যাচ্ছে, যখন আমি দেখি অবস্থা নিজেই বারবার পাল্টে যাচ্ছে। তাহলে দেখো ওই উপরের লাইনটা ইকো করছে রে, কোনো আলাদা নয়। তাহলে when I have seen such interchange of state, মানে যখন আমি দেখি একই রকম পরিবর্তনশীল অবস্থা, স্টেট ইটসেলফ কনফাউন্ডেড টু ডিকে, বা অবস্থা নিজেই ধ্বংসপ্রাপ্য হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে বারবার। বুঝতে পারলে কিনা? রুইন আগে বলো এই দুটো লাইন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি? মানে যখন আমি দেখি ইন্টারচেঞ্জ অফ স্টেট, যখন আমি দেখি যে অবস্থা পরিবর্তনশীল, রুইন হ্যাথ টট মি, ধ্বংসস্তূপগুলো, রুইন মানে ধ্বংসস্তূপ, রুইন মানে ধ্বংসস্তূপগুলো, হ্যাথ মানে হ্যাজটা আজকের দিনে হ্যাথ হয়ে গেছে, ওটা একটা গ্রামারের অংশ। হ্যাথ টট মি, ধ্বংসস্তূপগুলো আমাকে শিখিয়েছে। কি শিখিয়েছে? ধ্বংসস্তূপগুলো আমাকে শেখাচ্ছে, এই ধ্বংসস্তূপগুলো আমাকে শেখাচ্ছে, হ্যাজ টট মি, ধ্বংসস্তূপগুলো আমাকে শেখাচ্ছে বা শিখিয়েছে, শেখাচ্ছে, ধ্বংসস্তূপগুলো আমাকে শেখাচ্ছে। দাস টু রুমিনেট, এইভাবে স্মৃতি রোমন্থন করতে। দাস টু মানে এইভাবে, দাস টু মানে এইভাবে, রুমিনেট মানে স্মৃতি রোমন্থন করতে, স্মৃতি রোমন্থন মানে পুরনো জিনিস ভাবা, স্মৃতি রোমন্থন করতে। ধ্বংসস্তূপগুলো তাই আমাকে এইভাবে ভাবতে শেখাচ্ছে, তাই ধ্বংসস্তূপগুলো আমাকে এইভাবে ভাবতে শেখাচ্ছে, স্মৃতি রোমন্থন করতে শেখাচ্ছে বা ভাবতে শেখাচ্ছে, ভাবতে শেখাচ্ছে। বলো বুঝতে পারছি কিনা? স্মৃতি রোমন্থন করতে শেখাচ্ছে বা ভাবতে শেখাচ্ছে।
রুইন ধ্বংসস্তূপগুলো, হ্যাথ টট মি আমাকে শেখাচ্ছে, দাস টু এইভাবে, দাস মানে এইভাবে, রুমিনেট মানে স্মৃতিরমন্থন করতে বা ভাবতে। তাহলে ধ্বংসস্তূপগুলি আমাদের শেখাচ্ছে এইভাবে স্মৃতিরমন্থন করতে বা ভাবতে শেখাচ্ছে। এই ধ্বংসস্তূপগুলো আমাকে এগুলো ভাবতে বাধ্য করছে, বুঝতে পারলে কিনা? দ্যাট টাইম উইল কাম, কি ভাবতে বাধ্য করছে? এই ধ্বংসস্তূপগুলো আমাকে ভাবতে বাধ্য করছে বা ভাবতে শেখাচ্ছে, ভাবতে বাধ্য করছে। কি ভাবতে বাধ্য করছে? কি ভাবতে বাধ্য করছে? দ্য টাইম উইল কাম, যে সময় আসবে। দ্য টাইম সময়, দ্যাট টাইম সময়, উইল কাম আসবে, সময় আসবে, অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে, এবং আমার প্রেমকে নিয়ে চলে যাবে। কাঁদতে শুরু করে দিয়েছে ব্রো। এই জিনিসগুলো আমাকে ভাবতে বাধ্য করাচ্ছে যে সময় আসবে, সময় আমার প্রতিও নিষ্ঠুরতা দেখাবে এবং আমার প্রেমকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে। মানে ধর কেউ, সাপোজ আমি বলছি, কেউ কাউকে বিরাটই ভালোবাসে, কিন্তু ওর একবার করে ভয় হচ্ছে, 2-4টা ওয়েব সিরিজ দেখেছে, যেখানে দেখেছে কি ওয়েব সিরিজ দেখেছে, এক্সাম আশেপাশে পাড়াতে দেখেছে যে হ্যাপি কাপেল ছিল, একজন পালিয়ে গেল, ঠিক আছে, রাইট? তো তখন এইরকম 2-4টা দেখার পর মনে ভয় ঢুকছে, আমার সাথেও হবে না তো, এইরকম ব্যাপারটা, বুঝতে পারলি কিনা? ও বড় বড় জিনিসগুলোকে ধ্বংস হতে দেখেছে। উইলিয়াম শেক্সপিয়ার বড় বড় জিনিসগুলোকে ধ্বংস হতে দেখেছেন, মিনার্স, মহল, সবগুলোকে ধ্বংস হতে। তখন ওর মনে ভয় ধরছে যে আমার প্রেমও কি অবিচ্ছেদ্য থাকবে, নাহলে সেও পাল্টে যাবে, সেও পরিবর্তনশীল হয়ে যাবে, সেও ধ্বংস হয়ে যাবে। এইটাও ভাবছে। আমার ভালোবাসাটাও কি আর থাকবে নাকি পাল্টে যাবে? ভালোবাসার মানুষটাও কি আর থাকবে নাকি সেও মারা যাবে? এইগুলো ভাবছে। আর প্রেমটাও থাকবে কিনা এটাও ভাবছে। ক্লিয়ার কিনা? দেখে না, মানে এখানে একটা ভয়, পরিষ্কার একটা ভয়ের কবিতা এটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যেখানে লেখকের ভয়টা উঠে আসছে। আন্ডারস্ট্যান্ডেবল? দেখে নাও জিনিসটা একবার। ওকে, এর পরের অংশে আসি। মানে দেখো, যেটা অসুবিধা হবে বলবে তোমরা। দিস থট, এই চিন্তাটায় পরীক্ষায় প্রশ্ন আসে। দিস থট মানে হুইচ থট? বল। দুটো কনফিউশন আছে, বল। এক হচ্ছে ভালোবাসা ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, 2 নাম্বার বলে যে মেল ফ্রেন্ড আছে, ওর মরে যাওয়ার ভয় আছে। মেনলি ওটা, হ্যাঁ, মেনলি বন্ধু মরে যাওয়া। তবে তুই যেটা বলছিস সেটাও একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমার প্রেমও তো চলে যেতে পারে। হ্যাঁ, কিন্তু মেনলি এটা ডেথ, মানে কবিতার যেটা টেম্পারমেন্ট যদি দেখিস, এটা ডেথ থিঙ্কিংটা বেশি প্রমোটেড, মানে বেশি ডমিনেন্ট করছে ডেথ থিঙ্কিংটা। প্রথম থেকে দেখে মনে হচ্ছিল যে প্রথম আর বন্ধু মরে যাওয়ার এটা ব্যাপার, কিন্তু এইখানে যে বলা হচ্ছে যে মানে কি হলো, সে প্রেম আমাকে দূরে নিয়ে চলে যাবে, প্রেমটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলোও বটে, দুটো থিঙ্কিং আছে, কিন্তু ডেথটা হচ্ছে ডমিনেন্ট, কারণ পুরো কবিতার মধ্যে ডেথ থিঙ্কিংটা অনেক বেশি স্ট্রং রয়েছে। তো যাই হোক, দিস থট, এই চিন্তা ভাবনাটা, এবং আমার প্রেম আমার সাথে থাকবে কি না এইটাও একটা থিঙ্কিং বটে, কিন্তু ডেথ থিঙ্কিং বেশি ডমিনেন্ট এখানে, যেমন বন্ধু বাঁচবে তো, এইটা। দিস থট মানে এখানে কোন চিন্তার কথা বলছে? বলছে যে কোনো কিছুই পার্মানেন্ট নয়, তাহলে বোধহয় আমার প্রেমিক ও পার্মানেন্ট নয়, সেও তো মারা যেতে পারে বা সেও হয়তো চলে যেতে পারে আমার কাছ থেকে, এইটা ভাবছে। দিস থট ইজ অ্যাজ ডেথ, এই চিন্তাটা হলো মৃত্যু সম, বুঝতে পারলেও? হুইচ ক্যান নট চুজ, দিস থট ইজ অ্যাজ ডেথ হুইচ ক্যান নট চুজ, এই চিন্তাটা হলো মৃত্যু সম, এবং হ্যাঁ হলো মৃত্যু সম, অ্যান্ড হুইচ ক্যান নট চুজ, এবং মৃত্যু এমন একটা জিনিস যেটা চয়েসের জায়গা নয়। মৃত্যু এমন একটা সত্য যেটা চয়েসের জায়গা নয়, ওটা কম্পালসারি, বুঝতে পারলে কিনা? এই চিন্তাটা আমার কাছে মৃত্যু সম, এই চিন্তাটা আমার কাছে মৃত্যু সম, এবং এই ডেথ ব্যাপারটা হলো কোনো অপশনাল নয়, ডেথ কোনো অপশনাল নয়, বরং এটাই হলো শেষ কথা। ইউ ক্যান নট চুজ, ইউ আর নট ইন এ প্লেস অফ চয়েস চুজিং ডেথ, বুঝতে পারলে কিনা? এটা চয়েস নয়, ইট ইজ নট বাই চয়েস, ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ কম্পালসারি, ইট ইজ টু বি হ্যাপেন, বুঝতে পারলে? টু বি হ্যাপেন বলছি, ভেঙে নিতে হবে নিজের সুবিধার জন্য। দিস থট, এই চিন্তাটা, ঠিক আছে, যেন আমাকে বারবার প্রভাবিত করছে, এই চিন্তাটা আমাকে যেন বারবার প্রভাবিত করছে, এই চিন্তাটা যেন হলো ইজ অ্যাজ ডেথ, যেন হলো আমার কাছে মৃত্যু সম, এই চিন্তাটা হলো
আমার কাছে খুব যন্ত্রণাদায়ক, যেন মৃত্যু সম। এই চিন্তাটা হলো আমার কাছে মৃত্যু সম। তারপরে নিজের সুবিধার্থে ডেথের পর, হ্যাঁ চিন্তাটা মৃত্যু সম, মানে ওই যে প্রেম দূরে চলে যাচ্ছে, ওই যে চিন্তাটা, হ্যাঁ চিন্তাটা মৃত্যু ওই চিন্তাটাই আমার কাছে মানে মৃত্যু কি পেনফুল, ওই যন্ত্রণাদায়ক আমার কাছে। এই চিন্তাটা আমার কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক, বুঝতে পারলি কিনা? আমি একবার ভাবছিলাম যে মৃত্যু চিন্তা করছে না, যে চিন্তাটা করছে সেটা মৃত্যুর সমান হচ্ছে। ও যেটা চিন্তা করছে সেটা হচ্ছে যে তার বন্ধু আর বাঁচবে না, মরে যাবে। বলছে এই চিন্তাটাও আমার কাছে মানে এটা খুব কষ্টকর চিন্তা, ঠিক আছে। তারপর আবার ভেঙে বলছে ডেথ হলো এমন একটা জিনিস, ডেথ হুইচ উই ক্যান নট চুজ। ডেথ এমন একটা জিনিস যেটা চয়েস করার জিনিস নয়, ওটা কম্পালসারি জিনিস, ওটা হলো কম্পালসারি জিনিস। আবার বলছি দিস থট, এই চিন্তাটা, ইজ অ্যাজ ডেথ। ইজ মানে কি, মানে দেখ না, দিস মানে এই, থট মানে কি চিন্তা, ইজ মানে কি হয়, অ্যাজ মানে কি মতো, এ মানে কি একটি, ডেথ মানে কি মৃত্যু। তাহলে কি দাঁড়ালো? এই চিন্তাটা হলো একটা মৃত্যুর মতো, এই চিন্তাটা হলো একটা মৃত্যুর মতো। এবার আরেকবার নিজের সুবিধার জন্য তুই ডেথ কথা লিখে নে, ডেথ উই ক্যান নট চুজ, ডেথ উই ক্যান নট চুজ, মানে উই ক্যান নট চুজ ডেথ, উই ক্যান নট চুজ ডেথ, উই ক্যান নট চুজ ডেথ। বলছি সত্য ঘটনা হচ্ছে মৃত্যুকে তো আমরা চয়েস করতে পারি না, উই ক্যান নট চুজ ডেথ। দেখে নাও এইটুকু, পরের অংশ দেখো। বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু, উইপ, উইপ মানে শুধু কান্না, কান্না কান্না, উইপ মানে কান্না। কিন্তু শুধুমাত্র কান্না, টু হ্যাভ আমাদের হাতে থাকে, হুইচ ইট ফিয়ার্স টু লুজ, যখন আমরা কোনো কিছু হারাতে ভয় পাই, যখন আমরা কোনো কিছু হারাতে ভয় পাই আমাদের কাছে কোনো অপশন থাকে না, আমাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া, বা ওইটা নিয়ে টেনশন করা ছাড়া, বা ওইটা নিয়ে কাঁদতে থাকা ছাড়া। তা আমার উইলিয়াম শেক্সপিয়ার বলছে আমার কাছেও সেই রাস্তাই শুধু ওপেন আছে, যে মৃত্যুকে তো আমি পাল্টাতে পারবো না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কোনো যুক্তিই আমার খাটছে না। মানুষ যখন নিজের প্রিয়জনকে হারানোর কথা ভাবে তার মনে অনেক কান্না পায়, দুঃখ পায়, আমার কাছেও সেই রাস্তাটা রয়েছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার যেন সামহাউ ডিফিটেড, যেন পরাজিত অনুভব করছে, কোনো সলিউশন দিচ্ছে না। দেখ বলছি মৃত্যুর কাছে যেন অসহায় আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারকে, কিন্তু অন্য কোনো কবিতাতে এমনি দেখতে পাইনি আগে, সব কবিতাতেও সলিউশন দিয়েছে, বুঝতে পারলে কিনা? এই কবিতাটা এমন একটা কবিতা যেন মৃত্যুর সামনে তিনি অসহায় হয়ে গেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো ওটাই বলছেন, বাট উইপ, কিন্তু কান্নাটাই, টু হ্যাভ রয়েছে, ইন হুইচ ইট ফিয়ার্স, যা মানুষ ভয় করে, টু লুজ হারাতে, যা মানুষ কোনো জিনিস, মানুষ যেটাকে হারাতে ভয় করে সেটা নিয়ে শুধু কান্না করা ছাড়া বা দুঃখ প্রকাশ করা ছাড়া তার কাছে আর কিছু অপশন থাকে না। মানুষ যেটাকে হারাতে ভয় করে সেইটার জন্য দুঃখ করা ছাড়া, ভয় পাওয়া ছাড়া এবং কান্না করা ছাড়া আর কিছু থাকে না তার কাছে রাস্তা, বুঝতে পারলে কিনা? মানুষ যেটাকে হারাতে ভয় পায় সেই ভয়টাকে সে যে ট্যাকেল করতে না পারে তার কাঁদা ছাড়ার কোনো রাস্তা নেই, তার ভয় পাওয়া ছাড়ার কোনো রাস্তা নেই, বা সেই ভয় নিয়ে বেঁচে থাকা তার ছাড়া আর কোনো রাস্তা নেই, এইটা বলতে চাইছে। বাট মানে কিন্তু, মানে কান্না, টু হ্যাভ রয়েছে, মানে আমার কাছে শুধু কান্নার অপশনটাই রয়েছে। কারণ তার কারণ মানুষের এটা ধর্ম যে মানুষ যখন কোনো কিছু হারাতে ভয় পায় এবং সেটার অন্য কোনো অল্টারনেটিভ নেই, তুমি বুঝছো যে এটা হারাবেই, তখন কান্না ছাড়া বা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো অপশন থাকে না। উইলিয়াম শেক্সপিয়ার বলছে আমারও অবস্থা সেটাই, দেখে নাও। When there is no solution but to surrender near death and weeping, মানে এই ক্ষেত্রে আমার কাছে আর কোনো সলিউশন নেই, বরং আমি সারেন্ডার করছি ডেথের কাছে, মৃত্যুর কাছে, এবং উইপিংয়ের কাছে, কান্নার কাছে আমি সারেন্ডার করছি, আমার কিছু করবার নেই, বুঝতে পারলে কিনা? এইটা বলতে চাইছে। দেখেন কবিতাটা। অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মূল কথাটা হচ্ছে কবি বুঝতে পেরে গেছে যে তার বন্ধু আর বেশি দিন বাঁচবে না, তার সামহাও কোথাও ভয় হচ্ছে যে এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় মিনার, এত বড় বড় সাম্রাজ্য সব ধ্বংস হয়ে গেল, আমার বন্ধু তার মানে ধ্বংস হয়ে যাবে। এই থিঙ্কিংটা তাকে ভাবাচ্ছে, তাকে কাঁদাচ্ছে, তাই সে আজ দুঃখ প্রকাশ করছে। দ্যাটস ডান।
বুঝতে পারলে কিনা দেখে নাও।